নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় সাহিত্যের অনুষ্ঠান বীরভূম আরসিটিভির পর্দায় কথা ও কবিতা। আর সঙ্গে রয়েছি আমি দীপক। কবিতা মানুষের মনকে নাড়া দেয়, উজ্জীবিত করে, মানসিক বিকাশ ঘটায় এবং আনন্দ বিহল করে তোলে। আর একথা মাথায় রেখে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের স্টুডিওয় দুজন কবির সাথে। শুনবো তাদের কবিতা যাপন, কথা এবং স্বরচিত কবিতা। আসুন শুরু করা যাক আমাদের পথ চলা। প্রথমেই পরিচয় করিয়ে দিই দুবরাজপুর এলাকার বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কবি শিবপ্রসাদ খাঁ মহাশয় আমাদের স্টুডিওয়ে রয়েছেন। সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি, ছড়াকার, গীতিকার কবি বিজন বিহারী দে। আপনাদের উভয়কেই বীরভূম আরসিটিভির কথা ও কবিতা অনুষ্ঠানে স্বাগত ও নমস্কার জানাই। নমস্কার। প্রথমেই চলে যাব বিশিষ্ট কবি, সাহিত্যিক শিবপ্রসাদ খাঁ মহাশয়ের কাছে। শিবপ্রসাদ বাবু, আপনার আদি বাসস্থান কোথায়? আমার আদি বাসস্থান হচ্ছে বীরভূমেরই লালপুর থানায় ভালকুটি গ্রামে। বর্তমানে আপনি কোথায় বাস করেন? বর্তমানে আমি দুবরাজপুরের স্থায়ী বাসিন্দা, রঞ্জন বাজারে। আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে ব্যবসা, আর নেশা হচ্ছে সাহিত্য। তো আপনার সাহিত্যকর্মের নিদর্শন আমরা প্রথমেই দেখব আপনার কাছে একটা কবিতা শুনে। প্রথম কবিতাটা আমাদের কবি রবীন্দ্রনাথকে নিয়ে। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে তার জন্মদিন পালন করি, উদযাপন করি, কিন্তু কতটুকু তার প্রভাব আমাদেরকে ছোঁয় সেটা নিয়েই এই কবিতা। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, রবি কবি তুমি। রবীন্দ্রনাথ, তুমি খুব ছোট, তাই তোমার পায়ের কাছে ফুল দিতে মাজায় কটকট, তোমাকে তুলেছি টেবিলে। রবীন্দ্রনাথ, তোমার পদবীও বেশ ঠাকুর ঠাকুর, নাম গান ভজনের দিন তাও ভালো, বছরের শুভ বৈশাখ। একদিন রবি পুজো, শাক্ত আরাধনা, সারা বছরের পাপ ধই সংস্কৃতির আহম্মক দল। তোমাকে ঠাকুর করে দিলে 2 বিঘা জমি, বলা যায় ওটা হলো জমিদারি চাল। প্রমোটারি কারবারে যদি মেলে চেতনায় লাগবে আঘাত, তার থেকে সাধন ভজনে থাক রবি। অমলের মতো ডাক হরকরা কাজ চেয়ে নেবে রাজনের কাছে, গড় বাঙালিরা সুখী হবে। 2-1টা যদিও পাই, বাকিগুলো কাটাবে আক্ষেপে। অমল শব্দে পরিণতি এখনো নিদান। গান আর ভজনেই মেতে রবি পুজো, 25শে বৈশাখ। তোমার শেখানো কথা অবশেষ বলে যাবে, ক্ষীণজীবী বাঙালি কিছু রেখেছ বাঙালি করে, মানুষ করনি। মনোমধ্যে রয়ে যাবে মানুষ হয়েছে শুধু, নাম জপ মঠে বাঙালির মহান্ত সমাজ। অপূর্ব কবিতা পাঠ করে শোনালেন কবি শিবপ্রসাদ খাঁ মহাশয়। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম নাম। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছুই করা সম্ভব হয় না। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন, আজকের কবি সাহিত্যিকদের কাছেও তা সর্বদা গ্রহণযোগ্য। শিবপ্রসাদ খাঁ তার ব্যতিক্রম নন। ধন্যবাদ কবিকে। ফিরে আসছি বিশিষ্ট কবি, ছড়াকার, সাহিত্যিক বিজন বিহারী দে মহাশয়ের কাছে। বিজনবাবু, আপনি দুবরাজপুরের কোথায় বাস করেন? আমার বাড়ি আসলে দুবরাজপুরের উকিলপাড়ায়, কিন্তু বর্তমানে থাকি 5 নম্বর ওয়ার্ড লালবাজারে। আপনার পেশা কি?
আমার পেশা বলতে আমি তো এখন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। এখন দর্শক বন্ধুদের একটা কবিতা পাঠ করে শোনান। প্রথম কবিতা হচ্ছে এপ্রিল ফুল। ওই দেখ মুকুটে হরি, হাতে তার লম্বা ছড়ি, লেখাপড়ার নবডঙ্কা, আছে তার বহু টঙ্কা, বয়স হলো 6-20, বলে তার মস্ত ভুড়ি, খাওয়াতে নেই তো ফাঁকি, হিসাবটা দেখবে নাকি, ভাত খায় 1 গামলা, না পেরে করে হামলা, সাথে 3 কেজি সবজি, খাই ডুবিয়ে কবজি, মাছ খায় ছেঁড়া রুই, ভাতের সাথে কেজি 2, দই খাই দই 5টি ভাত, নিমেষেই করে সাবা, সকালে রসগোল্লা, এটা তার ভাত মোল্লা, খাওয়াতে পড়ে বাজি, হেরেছে অনেক বাজি, বাজিতে নিষ্ঠ হবে, জোর 1 ধাক্কা খাবে, আমি কি বলছি ভুল, ভেবে নাও এপ্রিল ফুল। বাহ, কি সুন্দর একখানা ছড়া ছন্দের মধ্য দিয়ে পাঠ করে শোনালেন বিশিষ্ট ছড়াকার বিজন বিহারী দে মহাশয়। ঠকানো, মিথ্যা কথা বলা, এগুলোই কবির ছড়ার মধ্যে প্রস্ফুটিত। ধন্যবাদ কবিকে। ফিরে আসছি শিবপ্রসাদ খাঁ মহাশয়ের কাছে। শিবপ্রসাদ বাবু, কিভাবে আপনার লেখালেখি সংসারে প্রবেশ করা? এই লেখালেখির জগতে বুঝলে জীবন একটা নেশার টানে যে কখন ঢুকে পড়েছি সেটা ঠিক নির্দিষ্ট কোনো সময় দিয়ে বলা যাবে না। তবে হ্যাঁ, লেখাকে ভালোবাসা যে টান, সেটা হয়তো আরও কিছু মানুষের সান্নিধ্য যেন আরও গভীর করেছে। তাদের মধ্যে যেমন আমাদের শিক্ষক অনুপম দত্ত আছেন, তেমনি আমাদের যে আশানন্দন চট্টরাজ ছিলেন, কবিরুল ইসলাম ছিলেন। এদের সান্নিধ্যে থেকে আমার মানে এই লেখালেখির জায়গাটা যেন আরও মানে শক্তভাবে মনের গভীরে বসে গেছে, যার ফলে লেখাটা একটা নেশাতে পরিণত হয়েছে। খুব সুন্দরভাবে কবি ব্যক্ত করলেন কিভাবে লেখালেখির সংসারে কবি প্রবেশ করেছেন। এখন কবির কাছে শুনতে চাইব সুন্দর একখানি কবিতা। এখন বাংলার সংস্কৃতির জগতে বুদ্ধিজীবী একটা বিশেষ পদবী, আর এই বুদ্ধিজীবী পদবী নিয়েই আমার কবিতা। এখন সূর্য ফিরিয়ে নিচ্ছে রোদ, ছায়া হচ্ছে দীর্ঘ, সময় জলের মতো যেটুকু জমেছিল খানাখন্দে ছুঁয়ে ফেলল তর্জনী, অর্ধবৃত্তাকারে উঠল ঢেউ, আমার সাবধানতা ঢেউকে বৃত্তাকার হতেই দিল না, আবর্জনা স্তূপের মতো কোটে সেন ছেঁকে বার করে বাকিটা জমেছে দর্শন। এখন ওই স্তূপে আগুন লাগানো দরকার, সূর্য আর একটু পরেই সব রোদ কেড়ে নেবে, দর্শন আগুনে আলো হবে, ভোর রাতে ছায়, তারপর রোজ সকালের মতো কপালে লাগাবো টিপ, সারা রাত পোড়া ভস্য, ওটাই বিভূতি, তখন বুদ্ধিজীবী বলে রেখো। চমৎকার একখানি কবিতা পাঠ করে শোনালেন কবি শিবপ্রসাদ খাঁ মহাশয়। সূর্যাস্তের রং দীর্ঘ করে আমাদের ছায়া, নিপুণ শব্দের ব্যবহারে কবি বলেছেন কত গভীর কথা, দর্শনের কথা, অনুভবের কথা। ধন্যবাদ কবি শিবপ্রসাদ খাঁ মহাশয়ের এমন লেখনির জন্য। ফিরে আসছি বিশিষ্ট ছড়াকার, প্রাবন্ধিক কবি বিজন বিহারী দে মহাশয়ের কাছে। বিজনবাবু, আপনি একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক, আপনি দুবরাজপুর তথা বীরভূম জেলার গর্ব। কিভাবে, কখন তো আপনি এগুলো পেয়েছেন, দর্শক বন্ধুদের যদি একটু জানান। হ্যাঁ, আমি রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক। এটা কীভাবে পেয়েছিলাম সেটা তো বিস্তারিত বলা তো সম্ভব নয়, তবে আমি এটা 2003 সালের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে প্রাপ্ত হয়েছি। আসল ব্যাপার হচ্ছে কোনো কাজ করতে গেলে একটা লক্ষ্য বা টার্গেট থাকা দরকার। তা আমি যখন শিক্ষাকর্মে মানে শিক্ষা দান কর্মে নিযুক্ত হলাম, তখন আমার একটা টার্গেট ছিল একটা ভালো জায়গায় পৌঁছাবো। তো আমি বিদ্যালয় থেকে মনে করতাম শিশুদের মন্দির, আর শিশুরা আমার কাছে দেবতা, তাই তাদেরকে আমি ভালোবাসার পুষ্প দিয়ে পূজা করতাম, এবং সেই সূত্রেই শিশুদের আশীর্বাদ তো আমি পেয়েছি। ওটা একটা কারণ।
আর তাছাড়া একটা নিয়ম মতো আবেদন করতে হয়। তা জেলা শিক্ষা পর্ষদে আমি আমার সমস্ত তথ্য সহ আমি আবেদন করেছি। এবার জেলা কমিটি সিলেকশন কমিটি আছে, একটা রাজ্য সিলেকশন কমিটি আছে, কেন্দ্র সিলেকশন কমিটি আছে, তারা বিচার করে হয়তো আমাকে যোগ্য মনে করেছেন, কাজে তারাই বলতে পারবেন কীভাবে তারা আমাকে যোগ্য মনে করেছেন। কবি বিজনবাবু শিক্ষা দান করেছেন আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, যে ভালোবাসার ফলস্বরূপ আমরা পেয়েছি দুবরাজপুর তথা বীরভূমবাসীর গর্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ধন্যবাদ কবিকে। এখন কবির কাছে একটা সুন্দর মজার ছড়া শুনে নেব। এবারে ছড়া হচ্ছে আজব কথা। আজব গ্রামের আজব কথা বলতো বড় দিদি, অতীতকালে গাড়াই নাকি বইতো শুকা নদী। গ্রামটা ছিল লম্বা মতো, নদীটা বেশ খাটো, বিনা জলে ভিস্ত চরণ যতই তুমি হাঁটো। ওই গ্রামেরই আশেপাশে ছিল না কোনো মাঠ, সবজি সবাই এমনি পেত, বসত না কো হাট। গ্রামের মধ্যে ছিল না কোনো কূপ বা নলকূপ, পুকুর ডোবা বিহীন গ্রামের জলের যোগান খুব। ওই গ্রামেতে সূর্যি মামা দিত না উকি ঝুঁকি, তবু আলোয় ভদ্র গ্রাম দেখত খোকা টুকি। আজ সেই গ্রাম হারিয়ে গেছে স্বপ্নপুরীর দেশে, আজব কথা শুনে আবার মরছে হেসে হেসে। চমৎকার ছড়া পাঠ করে শোনালেন ছড়াকার বিজন বিহারী দে মহাশয়। আজব গ্রামে আজব কথাই কবি বলেছেন তার ছড়ার মাধ্যমে। ফিরে আসছি শিবপ্রসাদ খাঁ মহাশয়ের কাছে। শিবপ্রসাদ বাবু, আপনার কবিতা বেশ ভাবব্যঞ্জক। আধুনিক কবিতা সম্পর্কে আপনার অভিমত কি? আধুনিক কবিতা নারকেল ফলের মতো। এই ফলটার মধ্যে ঢুকতে গেলে কিন্তু খুব কষ্ট, তারপর ঢুকে যাওয়ার পরে কিন্তু এটাই একমাত্র তরল ফল, অর্থাৎ খুব সহজ জিনিস। তাই রবীন্দ্রনাথের এই কথাটা বলতে হয় যেটা বিষ্ণুদেবকে বলেছিলেন, বিষ্ণুদেব কবিতা সম্পর্কে বলেছিলেন, আধুনিক কবিতা ভিতরে ঢোকাটাই খুব কষ্ট, তারপর ঢুকে গেলে তার ভিতরে যে রসস্বাদনের জায়গাটা সেটা কিন্তু অনন্ত। সুন্দরভাবে কবি ব্যক্ত করলেন আধুনিক কবিতা বিষয়ে। কবির ভাব, কবির আবেগ এমনই যে কবিতাটা কবি পাঠ করে শোনাবেন তার মধ্যেই আমরা পাব। কবিতা মিডস। মিডস শব্দটা মিডিলস থেকে এসেছে এবং খুব ব্যবহৃত এখন শব্দ। মধ্যবিত্ত এমন একটা শব্দ, এই শব্দটা দুঃখে কাঁদতে পারে না, সবসময় হাসতে পারে। এই জায়গাটাই হচ্ছে মধ্যবিত্তের। তাই মধ্যবিত্ত দিকে নিয়ে একটা কবিতা মিডস। সূর্য আমার রোজ এনে দেয় ভোর, ভোরকে নিয়ে আমি বিভোর হই। বয়সটাকে বাড়িয়ে নেওয়া ছাড়া বাড়তি আমার এমন কিছু কই। সূর্য ভোরের আমি মিডস, আমি যে মেজদা, তর্ক পারি, বুঝতে পারি, ধরতে পারি না। আমার মাথায় কাঁঠাল ভাঙে, রাষ্ট্র গোফে তেল। মেজদা আমি, মিডিলস আমি, ন্যাড়া মাথায় বেল। আমার মতো ভালো মানুষ পরিবেশে কই, এই ভাবনায় সঙ্গে ভোরের বুড়ো মানুষ হই, মিডিস হয়েই রই। অপূর্ব একটা কবিতা পাঠ করে শোনালেন কবি শিবপ্রসাদ খাঁ মহাশয়। মধ্যবিত্ত সমাজে মানুষেরা আজকের এই অতি আধুনিক সমাজে উচ্চবিত্তের কাছে অবহেলিত, একথাই কবিতায় ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ কবিকে। ফিরে আসছি বিজনবাবুর কাছে। বিজনবাবু, ছড়াকার কবি হিসাবে আপনি এলাকায় যথেষ্ট জনপ্রিয়। কিভাবে গান, কবিতা, ছড়া আপনার কলমে এমন মসৃণ ধারায় বহমান? দেখো দীপক, আমি যে জনপ্রিয় এটা আমি নিজে বলছি না, তবে তোমাদের মতো সমাজোদয়ী ব্যক্তিগণ যারা আমার ছড়া বা কবিতা শোনে তারা কিন্তু প্রশংসা করে
এবং আমাকে বলার জন্য বারবার অনুরোধ করে, এটাই আমাকে তৃপ্তি দেয়। আর তাছাড়া কীভাবে আমি মানে এরকম প্রবহমান সব বিষয়ে ছড়া, গান বা কবিতায়, সেটা বলতে গেলে বলতে হয় যে সেটা তো আমার ভিতর থেকে উৎসাহিত হয়ে আসে, সেগুলোই আমি আমার কলমে তুলে ধরি। আমি প্রথম গল্প চেপেছিলাম আমার স্কুল ম্যাগাজিনে, তারপর আস্তে আস্তে আমি বিভিন্ন বিয়ের তখনকার দিনে পদ্য, বিয়ের যে পদ্য বলে একটা ব্যাপার ছিল, পদ্য লেখা হতো, সেগুলো লিখতাম। তাছাড়া ভাদু গানও লিখতাম, কীর্তন করতাম, নামডাক, সেখানে কীর্তন রচনা করতাম। এবং আমার যেহেতু আমি মামাবাড়িতে মানুষ, সেখানে আমার দাদু ঈশ্বর গজরানন্দী, তিনি আমাকে উৎসাহিত করতেন যে তুই লিখে যা, তুই একদিন এটাতে ভালো দাঁড়াতে পারবি। তাই তাদের উৎসাহে আমি এগিয়ে চলেছি। কবি ছোট থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, নানান বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ, সমাজকে প্রত্যক্ষভাবে দেখেছেন এবং তারই ফলস্বরূপ কবির কাছে আমরা নানান ধরনের লেখা পেয়েছি। এখন সুন্দর একটা ছড়া পাঠ করে শোনাবেন কবি বিজন বিহারী দে মহাশয়। এবারে ছড়া ধান পেকেছে। ধান পাকলে কী কী ঘটনা ঘটে সেটা এখানে বলা হয়েছে। ধান পেকেছে, ধান পেকেছে, ইঁদুরেরা নাচছে তা থই থই, ধান পেকেছে, কৃষকেরা করছে হই চই, ধান পেকেছে, মহাজনে দিচ্ছে কোফে তা, ধান পেকেছে, চড়ুই পাখির নাচন দেখে যা, ধান পেকেছে, চোরের দল মারছে উকি ঢুকি, ধান পেকেছে, রাইস মিলে উঠছে ধোঁয়া দেখি, ধান পেকেছে, হাওয়া এসে খেলছে লুকো চুরি, ধান পেকেছে, মাঝে যেন দেখছি সোনার খনি, ধান পেকেছে, নবান্নের পাচ্ছি আমরা ঘ্রাণ, ধান পেকেছে, এবার বুঝি বাঁচবে সবার প্রাণ। অপূর্ব ছন্দময় ছড়া পাঠ করে শোনালেন বিশিষ্ট ছড়াকার বিজন বিহারী দে মহাশয়। নতুন ধান উঠলে মানুষের মনে, সমাজে, প্রকৃতির যে আনন্দ হয়, সেই আনন্দের কথাই কবিতার ছড়ার মধ্যে প্রকাশ করেছেন। ধন্যবাদ আরও একবার এত সুন্দর একটা ছড়া পাঠ করার জন্য। ফিরে আসছি শিবপ্রসাদ খাঁ মহাশয়ের কাছে। শিবপ্রসাদ বাবু, কবিতা ছাড়াও অন্যান্য কি বিষয় আপনার লেখনীর অন্তর্ভুক্ত? কবিতা লেখা শুরু হয়েছে আমার 70 দশকের শেষ দিক থেকে। তো কবিতার সঙ্গে গল্প, প্রবন্ধ, এমনকি নাটকও লিখেছি এবং কিছু নাটক মঞ্চস্থও হয়েছে। আবার কিছু গল্পের বই, মানে 100 বছরের, শতবর্ষের গল্প সংকলনে আবার 2 থেকে 3টে গল্প দিয়ে একটা সংকলনও বেরিয়েছে। ওই এখন মোটামুটি কবিতার সঙ্গে আমাকে এখন আরসি পত্রিকার জন্য একটা ফিচারের ব্যাপারটা লিখতে হয় এবং সেই ফিচার মোটামুটি প্রায় নিয়মিতই লিখি, কখনো কখনো বাদ চলে যায়। তো সব রকমই লেখা লিখি, তবে টানটা বেশি কবিতায়, কবিতায় যেন বেশি টানে। কারণ কবিতা এমন একটা শিল্প যেখানে অল্পের মধ্যে বৃহৎকে বলা, এই জায়গাটা কিন্তু এই শিল্প ছাড়া আর কেউ দিতে পারে না। তার জন্য কবিতার শিল্পটাই আমাকে কিন্তু খুব বেশি করে টানে। খুব সুন্দরভাবে কবি ব্যক্ত করলেন কবিতা, গল্প, ছড়া ইত্যাদি লেখার বিষয়ে। এখন কবির কাছে একটা সুন্দর কবিতা শুনে নেব। আমার কবিতা বিছানা। বিছানা সেই কবিতা যে কবিতাটায় ভাব হচ্ছে কি না, আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা বিপদের কাছে নিজেকে সঙ্গ দিই, কিন্তু নিশ্চিন্তে থাকি, কারণ আমার বিশ্বাস। ঠিক বিছানাও আমার এই বিশ্বাসের একটা জায়গা। বিছানা ক্লান্তিময় বাষ্পগুলো কাট বিছানা দিনের ক্লান্তিময় বাষ্পগুলো এখানে শিশিরের শব্দ হয়ে ঝরে, অবশেষে যখন দাঁড়াই তোর কাছে। তুই চিরকালই বিপদের সহবাসী, তবু আমার বিশ্বাস নিরাপদ তোকে করেছে। নিয়মের বশ্যতায় প্রতিদিন ঘুম আর জাগা, সময়ের কোলে
যেমন নিশ্চিন্তে হাসে শিশু, সেভাবেই জীবনের যাপন বাসর। ফুল দিয়ে রচনায় সজ্জাতে তুই, আমি তো সাজাই তোকে প্রতি রাতে, আদুরে বিড়াল হস্তুই। চরম নিশ্চিন্ত হলে রাখা যায় হাত সিংহের হামুক ভিতর, চুয়ানো লালায় জাগে এক তৃপ্তিবোধ, সিংহ কিংবা তোর কাছে প্রতিদিন ঘুমায় বিশ্বাস, সেদিনও ঘুমাবো আরো এক মুক্তিকামী জাগাহীন ঘুম, প্রতিদিন বিশ্বাস বন্ধক রেখে যেমন ঘুমায়। আমরা আপ্লুত হলাম এই কবিতাটা শুনে। আধুনিক কবিতার এমনই স্বরূপ, যে কবিতা পাঠকদেরকে ভাবায়। এই কবিতায় কবি বিশ্বাস কথাটার ওপর খুব জোর দিয়েছেন। বিশ্বাসী মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ফিরে আসছি ছড়াকার, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কবি বিজন বিহারী দেব মহাশয়ের কাছে। বিজনবাবু, বাংলা সাহিত্যে আপনার প্রিয় কবি কে এবং কেন? প্রিয় কবি বলতে গেলে অবশ্যই কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্যই শ্রেষ্ঠ যে তিনি তার সাহিত্যের বিভিন্ন ধারায় প্রবাহিত হয়েছেন। এমন কোনো ধারা নেই যে তিনি সেখানে হাত দেন। প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, ছড়া, যাই বলা যাবে না, সবই তিনি হাত দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি কবিতা যেগুলো লিখেছেন, তিনি যেমন শিশুদের কবিতা রচনা করেছেন, তিনি বয়স্কদের কবিতা রচনা করেছেন। আবার প্রকৃতি বিষয়ক কবিতা, প্রেম বিষয়ক কবিতা, বিদ্রোহী কবিতা, তিনি কোনো দিকটাকেই বাদ দেন। তাই আমি রবীন্দ্রনাথকে আমার যখন খাতায় আমি কোনো কিছু লিখতে শুরু করি, ছড়া, কবিতা, গান, নাটক, তখনই আমি ওই পাতার প্রথমেই ওই জয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এইটা আমার একটা বাঁধা। সেই খাতা দেখলে বুঝতে পারবি যে এটা আমি লিখেই চলেছি। এইগুলি আমি শুরু করি না, অতএব তাকে আমি শ্রেষ্ঠ বলে করি। অপূর্ব। কবির ভাব রবীন্দ্রনাথের প্রতি কিভাবে ব্যক্ত হয় আপনারা শুনলেন। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথ স্পর্শ করেনি। ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, কবিতা, সব দিকেই তার সদা সতর্ক দৃষ্টি এবং তিনি পা রেখেছেন। আর এজন্যই কবি বিজন বিহারী দেব মহাশয়ের কাছে রবীন্দ্রনাথই শ্রেষ্ঠ কবি। ফিরে আসছি কবির কাছে আরও একটা সুন্দর ছড়ার অপেক্ষায়। এবার আমি যে ছড়াটি বলবো সেখানে আমি শিশুদেরকে আকৃষ্ট করতে চাইছি শিক্ষার প্রতি এবং স্কুলের প্রতি। কারণ এবারে ছড়ার নাম স্কুল রোজ যাবি। এবার থেকে শুনবে বাপ, স্কুল রোজ যাবি, হিসাব করে দেখবি তুই কত কিছুই পাবি। মাটির বাড়ি পাবি না তো, পাবি দালান বাড়ি, বন্ধু পাবি মনের মতো, যাবি তাড়াতাড়ি। খেলা পাবি, মজা পাবি, পাবি দিনের মিল, এবার থেকে পাবি না তো চট থাপ্পড় কি। বই পাবি, ব্যাগ পাবি, পাবি খাতা কলম, খেলতে গিয়ে লেগে গেলে পাবি ওষুধ মলম। পেটের ওষুধ তাতেই বাকি, আছে রে পায়খানা, হারমোনিয়াম তবলা আছে, গাইতে পাবি গানা। জামা পাবি, প্যান্ট পাবি, পাবি সাইকেল চড়তে, হাসি খুশি কাটবে দিন, শিখবি লিখতে পড়তে। চমৎকার ছড়া, যে ছড়া শিক্ষামূলক ছড়া। প্রতিদিন যে স্কুলে যেতে হয়, স্কুলে ছাত্ররা কি কি সুবিধা পায়, কিভাবে পড়াশোনা হয়, এ কথাই কবির ছড়ার মধ্যে প্রস্ফুটিত। সুন্দরভাবে পরিবেশনা করার জন্য কবিকে আরও একবার ধন্যবাদ জানাই। ফিরে আসছি আধুনিক কবি শিবপ্রসাদ খাঁ মহাশয়ের কাছে। শিবপ্রসাদ বাবু, বর্তমানে কবি সাহিত্যিকদের মধ্যে কাদের লেখা আপনার ভালো লাগে? ভালো লাগার ব্যাপারটা আলাদা। ভালো লাগার বলতে গেলে নির্দিষ্ট হয়তো দু একজনের নাম করা যায়, কিন্তু আমি পড়ি। সে বিদেশি সাহিত্য থেকে আরম্ভ করে মুরারজি হোক আর আমাদের জয়গোস্বামী হোক,
বাদ কাউকে দিই না। তবে কবিতা, বাংলা কবিতার জগতে যেমন বীরেন্দ্র শক্তি পড়ি, জয় গোস্বামী পড়ি, আবার বর্তমান যুগের নতুন কিছু ছেলে, নতুন প্রজন্ম একটা নতুন ভাবে, নতুন ফর্মে একটা সাহিত্যের গতি বাংলা কবিতার মধ্যে আনতে চাইছে, এটাও আমাকে খুব ভালো লাগে। তার ভিতরে বেশ কিছু জানাশোনা বীরভূমের বেশ কিছু ছেলেও আছে, এছাড়া মফস্বলের মধ্যে এই দুর্গাপুর এই সাইডের বেশ কিছু ছেলে খুব সুন্দরভাবে কবিতা, নতুনভাবে নতুন আঙ্গিকে কবিতাগুলো লিখছে। সেগুলো কিন্তু বিভিন্ন লোকাল ম্যাগাজিনগুলোতে পাচ্ছি, লিটল ম্যাগাজিনগুলোতে পাচ্ছি, হ্যাঁ, সেগুলোও পড়ি। কবিতা মোটামুটি ভালো লাগা বলতে একটা নির্দিষ্ট মানুষকে বা নির্দিষ্ট কবিকে আমি ঠিক মানে তৈরি বলে দিতে পারছি না, কিন্তু আমি পড়ি, আমি সবই পড়ি। এবং পড়তে পড়তে এখন সব কবি কি সব কবিতা ভালো লাগে তা হয়তো লাগে না, কিন্তু কিছু কিছু কবিতা ঘন ঘন পড়ি। যেমন জীবনানন্দ দাশের বেশ কিছু কবিতা, মোটামুটি গোটা 20 থেকে 25টা কবিতা আমি খুব পড়ি, বাকিগুলো কিন্তু অতখানি পড়ি না। কিন্তু তার মানে কি আমার ওই কটা ভালো লাগা, তার মানে কি জীবনানন্দ দাশ আমার পড়ার মধ্যে নয়? অবশ্যই। কবি সুন্দরভাবে ব্যক্ত করলেন। কবির প্রিয় কবি অনেকেই, কবি সবার কবিতা পড়েন, কিন্তু তবুও তো কিছু কিছু কবিতা কবির মনে দাগ কাটে, সে কথাই তিনি তার কথাই ব্যক্ত করলেন। এখন কবির কাছে শুনে নেব সুন্দর একটা আধুনিক কবিতা। ভাষা তুই, ভাষা অবশ্যই মাতৃভাষা। ভাষা তুই, আয় তোকে হৃদয়ে জড়ায়, চুম্বনের প্রকৃত লালায় ভিজায় শরীর, ঘাস ফড়িংয়ের পায়ের সঞ্চারে শব্দময় আমার পৃথিবীতায় নতজন হয়ে আছি সময় শরীরে, আয় তোকে হৃদয়ে জড়ায়। জঠরের কোষ থেকে শব্দময় সুর, যে শব্দ ভাষা, আমি তার নাম জানি আমার 21। তবু আমি ইথারের জালে ভেসে ভেসে খুঁজে ফিরি, ঢুকে যাই ফড়িংয়ের দলে, কখনো বা বর্ষায় মেঘ ব্যাং এমনকি ধারাপাতে। পৃথিবীর সব কোণ খুঁজে খুঁজে তোকে পাই আমার 21, আয় তোকে হৃদয়ে জড়ায়, আমার প্রথম শব্দ ভাষা হয়ে তুই। মাতৃভাষা আমাদের মনের ভাষা, যে ভাষা আমাদের মননে, শয়নে, স্বপনে সবসময় রয়েছে, যে ভাষার সাথে আমাদের নারীর টান। আর কবি ভাষা দিবসকে ভালোবেসেই এই সুন্দর কবিতাটা আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের কাছে পাঠ করে শোনালেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ফিরে আসছি কবি বিজন বিহারী দে মহাশয়ের কাছে। বিজনবাবু, আপনার কর্মচঞ্চল জীবনে অনেক প্রতিষ্ঠানের সাথে ভালো ভালো পদে আপনি আসীন, এত ব্যস্ততার মধ্যেও কিভাবে আপনি লেখালেখির জন্য সময় বের করেন? ভাই দীপক, দেখো বাংলায় কিছু কথা আছে, যে রাঁধে সে চুলও বাঁধে, ইচ্ছা থাকলে উপায় হয়। কাজে আমি আমার যে সংসারে যাবতীয় কাজকর্ম করেও আমি তাছাড়া সাহিত্যকর্ম নিয়ে তো আছি, হ্যাঁ, এবং এই সাহিত্যকর্মের সঙ্গে আমি যুক্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াই। আমি এমনকি আমি মুম্বাইও গিয়েছি, জামশেদপুরেও গিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। সেটা হচ্ছে কীভাবে সম্ভব না, আমি নিশ্চয়ই বিভিন্ন প্রতিষ্ঠানের আমি সম্মানীয় পদে আছি, কিন্তু এরই ফাঁকে আমার ওই গুরুদেবদের যে আশীর্বাদ, তোমাদের যে আশীর্বাদ আর জোরে, সেই আশীর্বাদে আমি আমার ওই ফাঁকগুলোতে আমি ঠিক লিখে ফেলি, এইটুকুই করতে পারি। কবির সাহিত্যের প্রতি যে অনুরাগ, সেই অনুরাগের টানেই নানা ব্যস্ততার মধ্যেও কবির হাত, লেখনীর হাত সদা চঞ্চল, সদা ব্যস্ত। এমন কবিকে আমাদের স্টুডিওয় পেয়ে আমরা গর্বিত। এখন কবির কাছে একটা সুন্দর ছড়া শুনে নেব।
শিক্ষাই তার, তাক ধিনতা তাক ধিনতা তাক ধিনতা তা, সুরে সুরে শিখবে সবাই অঙ্কের নামতা, তাক ধিনতা তাক ধিনতা তাক ধিনতা ধিন, ছন্দে তালে করলে পড়া মনে রয় দিন দিন, তাকতে রেখেছে তাকতে রেখেছে তাকতে রেখেছে তাক, লেখাপড়ায় তোমরা কেউ রেখো না কো ফাঁক, তাক টিক টিক তাক টিক টিক তাক টিক টিক টিক, পড়ার সাথে করবে খেলা শিখবে আঁকা গীত, তেরে কেটে ঠিক তেরে কেটে ঠিক তেরে কেটে ঠিক ঠিক, পড়ার সাথে চরিত্রটাও গঠন করো ঠিক, তাতুম তুমি তাতুম তুমি তাতুম তুমি তুমি, মানুষ হয়ে তোমরা রক্ষা করবে জন্মভূমি, মানুষ হয়ে তোমরা রক্ষা করবে জন্মভূমি। বাজনার তালে তালে ছন্দে কবির ছড়া, যে ছড়া শিক্ষা দেয়, সমাজের আলোক বর্তিতা জাগিয়ে তোলে। সুন্দর একটা ছড়া পরিবেশন করার জন্য কবি বিজন বিহারী দে মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি শিবপ্রসাদ খাঁ মহাশয়ের কাছে। শিবপ্রসাদ বাবু, আপনি কি কোনো কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন? আমার প্রথম দিকে 60-এর দশকে একটা কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছিল, সেটা হচ্ছে একটি পুতুলের আত্মহত্যা। তারপর মোটামুটি কিছু যৌথভাবে কাব্যগ্রন্থ কয়েকটা প্রকাশ হয়েছে, কিন্তু এমনি কোনো কাব্যগ্রন্থ আমি প্রকাশ এখন পর্যন্ত করিনি। কোন কোন পত্রিকার সাথে আপনি যুক্ত রয়েছেন? কোন পত্রিকায় আমরা লেখা বেরোই? মোটামুটি বীরভূমের সব পত্রিকা এবং মফস্বলের অনেক পত্রিকায় আমি লেখা লিখি। যেমন আমাদের দুবরাজপুরের যেমন মানে প্রতিদ্বন্দ্বী, চণ্ডীদাস, এই করে আলোর দিশা, আলোর দিশা, আলোর দিশা, এসব পত্রিকায় তো লিখি। এছাড়া বীরভূমের যেমন 1400 লিখতাম, এখন কবিতায়ন, তারপর বর্ধমানের কিছু কবিতা, কালোমাটি, সব পত্রিকাগুলোতে লিখি। তেমনি কলকাতার বুকে বেশ কিছু পত্রিকাতেও আমি লিখি। এই তো কিছুদিন আগে একটি প্রকাশ হলো পূর্বাশাতে। এছাড়া একসময় সপ্তাহতে প্রায় রেগুলারই লিখতাম। এইভাবে অনেক পত্রিকাতেই লিখি। কবি বীরভূম তথা পশ্চিমবাংলা এবং অন্যান্য জায়গায়ও নানান পত্র পত্রিকার সাথে যুক্ত, কবির লেখা সমাদৃত। এখন কবির কাছে আর কবিতা শুনবো না, শুনবো একখানি ছড়া। হ্যাঁ, বিজনদার এই যে ছড়ার প্রবাহ, এই প্রবাহতে আমিও সত্যি এখন অনুপ্রাণিত ছড়ার জন্য। তাই একটা ছড়াই। গোল গোল হয় গোল বল, গোলে গিয়ে গোললে। গোল হয় স্কুলে চেঁচামেচি করলে, গোল হয় বাড়িতেই গরু বাঁধা থাকলে। এসবই বোঝা যায় গোল কোনো মাল নয়, তবু গোল মাঝে মাঝে গোলমাল হয়ে যায়। গাছে ধরে গোলতাল, তাও পড়ে ঘাড়েতে। গোল নিয়ে ভাবলেই তাল গোল পাকে যে, তাই থাকি চুপচাপ, গোল নিয়ে ভাবি না। দেখি গোল গোল শুধু, শুরু শেষ থাকে না। চমৎকার একটা ছড়া আমরা শুনলাম কবি শিবপ্রসাদ খাঁ মহাশয়ের কাছে। সত্যি অনেক কিছুতেই তাল গোল পাকিয়ে যায় আমাদের, কিন্তু এই গোল শব্দটি নিয়ে এমনভাবে ভাবেই বা কজন? চূড়ান্ত রসবোধ না থাকলে এমন ছড়া লেখা সত্যিই অসম্ভব। ধন্যবাদ শিবপ্রসাদ বাবুকে এমন একটা সুন্দর ছড়া আমাদের দর্শক বন্ধুদের উপহার দেওয়ার জন্য। ফিরে আসছি ছড়াকার, সাহিত্যিক কবি বিজন বিহারী দে মহাশয়ের কাছে। বিজনবাবু, গদ্য কবিতা বা আধুনিক কবিতা কি আপনার পছন্দের সারিতে নেই? আমি ছড়া, গান, নাটক, কবিতা সবই লিখছি। পছন্দ করে বলে রাখি যে আমি নাটক লিখে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের যে মেলা কমিটি থেকে কয়েকবার আমি সার্টিফিকেট পেয়েছি। এবার আসি কবিতার কথায়। আমাকে প্রশ্ন করা হয়েছে যে গদ্য কবিতা আমার পছন্দের মধ্যে আছে কি না। আমি একজন বাংলায় মাস্টার ডিগ্রি, কাজেই গদ্য কবিতা পছন্দ করি না একথা একদম বলতে পারি না। আর দৃষ্টান্তস্বরূপ বলি, আমার তো দুখানি গ্রন্থ আছে, একটা ছড়া গ্রন্থ চেতনার আলো, আর একটা আমার কাব্যগ্রন্থ মামা ভাগ্নে। এই যে কাব্যগ্রন্থ মামা ভাগ্নে, এখানে দুটি অধ্যায়,
মামা অধ্যায় হচ্ছে পদ্যধর্মী কবিতা, আর আমাদের যে ভাগ্নে অধ্যায় হচ্ছে পদ্যধর্মী কবিতা। সেখানে দেখা যায় যে মামা অধ্যায়ে যে পদ্যধর্মী কবিতা সেখানে মাত্র 12টি কবিতা স্থান পেয়েছে, আবার ভাগ্নে অধ্যায়ে যে গদ্যধর্মী কবিতা সেখানে 18খানা কবিতা স্থান পেয়েছে। কাজেই গদ্যের কবিতা যে আমার পছন্দের সাহিত্যে রয়েছে এটা আমি হলফ করে অবশ্যই বলতে পারি। কবির গদ্য কবিতা এবং পদ্য কবিতা যথেষ্ট পরিমাণে রয়েছে, তারই প্রমাণ মামা ভাগ্নে কাব্যগ্রন্থ। এখন কবির কাছে ছড়ার একটা গান শুনে নেব। এবার আমার নিবেদন ছড়া গান। পুজো এলে যে উপভোগ আমরা করি বা শিশুরা যে আনন্দ উপভোগ করে সেটাকে এখানে তুলে ধরেছি। পুজো এলো ছুটি হলো পরব নতুন জামা, বাবা দেবে কাকা দেবে আর দেবে মামা। পুজো এলো ছুটি হলো পরব নতুন জামা, বাবা দেবে কাকা দেবে আর দেবে মামা। ছোট্ট বোর নেচে বলে হারমোনিয়ামে নামা, আনন্দেতে ধরবো গান মা পা সারে গামা। সারে গামা সারে গামা পা গানে সা সা, সবাই মিলে বাড়ি বাড়ি খই লাড্ডু খা। পুজো এলো ছুটি হলো পরব নতুন জামা, বাবা দেবে কাকা দেবে আর দেবে মামা। কালী পুজোয় মামার বাড়ি আছে ভাই পিয়া, মজা করে মিষ্টি খাবো কপালে টিকনিয়া। ছোট্ট বউ এসে বলে লাফানিটা থামা, ছুটির পড়া সারতে হবে বইপত্তর নামা। সারে গামা পাগা নিসা সা, সারে গামা পাগা নিসা সা। মজা শুধু করবো না গো করবো লেখাপড়া, মজা শুধু করবো না গো করবো লেখাপড়া, মজা শুধু করবো না গো করবো লেখাপড়া। চমৎকার একটা হৃদয়গ্রাহী গান ছড়ার মাধ্যমে আমরা শুনে নিলাম কবি ছড়াকার বিজন বিহারী দে মহাশয়ের কাছে। খুব সুন্দর লাগলো গানটা। আর এই গানগুলোর মাধ্যমেই শিশুরা সমাজে উদ্দীপিত হবে, শিশুদের মনের মধ্যে পড়াশোনার ভাব জাগিয়ে তোলাই কবির একমাত্র প্রধান লক্ষ্য। আর এই গানটার তার ব্যতিক্রম নয়। আপনারা আমাদের স্টুডিও এসছেন, খুব ভালো লাগছে। এই বীরভূম আরসি টিভির কথা ও কবিতায় অনুষ্ঠানে এসে শিববাবু আপনার কেমন লাগছে? আপনার অভিজ্ঞতার কথা যদি একটু জানান দর্শক বন্ধুদের। এই বীরভূম আরসি টিভির এই যে কবিদের উৎসাহ দেওয়ার ব্যাপার, এর আগেও বিশ্ব কবিতা দিবসে এই বীরভূম আরসি টিভি একটি অনুষ্ঠান করেছিল কবিদের নিয়ে। পরবর্তী ক্ষেত্রে কথা এবং কবিতা নিয়ে যে অনুষ্ঠানটা বীরভূম আরসি চালু করেছে, এই জন্য সত্যি করে এই সংস্থার কর্ণধার রেজ্জাক মহাশয়কে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। কারণ কবিদের নিয়ে এইরকম অনুষ্ঠান সত্যি করে খুব ভালো জিনিস। কারণ কবিরা সব জায়গাতে অপ্রান্তীয়। কারণ সত্যি করে সাহিত্য জগতের যত কবি আছে তাদেরকেই মানুষ যে চোখে দেখে, একজন গায়ককে কিন্তু সে চোখে দেখে না, বা একজন সিনেমা আর্টিস্টকে সেভাবে দেখে না। যার ফলে কবিদের নিয়ে যে ভালো চিন্তা, এবং আমাদের এই যে মফস্বলে বিভিন্ন যে কবি সাহিত্যিক যারা লিখে যাচ্ছে, যারা দিনের পর দিন নিজের খেয়াল খুশিতে লিখে যাচ্ছে, কারণ এই লেখালেখি থেকে তাদের এক পয়সা রোজগার হয় না, তারা লেখে কিন্তু প্রাণের আবেগে এবং মনের চাহিদাতে। এইগুলোকে সত্যি করে যদি উৎসাহ দেওয়া হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে জানি না আরও হয়তো একটা বৃহৎ জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আরসি টিভির এই যে বৃহৎ প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে সত্যি করেই সাধুবাদ, এবং সাধুবাদ জানাই যে এই অনুষ্ঠান করার জন্য যেসব কর্মীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিজেদের মধ্যে, এবং আমাদের যে সঞ্চালক মহাশয় দীপক পৈতন্য মহাশয়, একেও ধন্যবাদ জানাই। কারণ সত্যি করে এইরকম বীরভূমের সমস্ত কবিদের নিয়ে এসে একটা প্ল্যাটফর্মে তোলা, এটা সত্যি করে একটা সাধুবাদ, এবং এর জন্য সত্যি করে বীরভূম আরসি টিভিকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের দিলেন
এজন্য বীরভূম আরসিটিভির পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আমরা সময়ে বাঁধা, তাই কথা ও কবিতার অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। তবে আবারও ফিরব আগামী বুধবার আরও দুজন কবির সাথে, শুনবো তাদের কবিতা যাপন কথা। আপনারা আপনাদের অনুষ্ঠানটা ইউটিউবে বীরভূম আরসিটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করেও দেখতে পারেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।